হ্যালো ছাত্রছাত্রীরা, আজকে আমরা আবার ক্লাস 11-এর থার্মাল এক্সপানশন এর সেকেন্ড ভিডিওতে উপস্থিত হয়েছি। তো আগের দিন আমাদের এই তাপীয় প্রসারণ বা থার্মাল এক্সপানশন নিয়ে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো বা পড়ে নিয়েছো। আজকে আমরা তারপর থেকে আলোচনা শুরু করব। আজকে আমাদের প্রথম যে আলোচ্য বিষয় সেটা হবে থার্মাল স্ট্রেস বা যাকে বলি আমরা তাপীয় পীড়ন। তোমরা পীড়ন কথাটা ক্লাস 9-এ স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে পড়ে এসছো। পীড়ন মানেই প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত বল, যেটাকে আমরা পীড়ন বলি। তাহলে এখানে নামটা হলো তাপীয় পীড়ন। তাপীয় পীড়ন মানে এই পীড়নটার উদ্ভবটা হবে তাপের জন্য। সাপোজ ধরো আমাদের কোনো একটা দণ্ড রয়েছে, একটা ধাতব দণ্ড, যার প্রাথমিক দৈর্ঘ্যটা ধরে নিয়েছি আমরা এলন। তাহলে এটাকে যদি আমরা তাপ দিই, মানে তার উষ্ণতার বৃদ্ধি ঘটায়, তাহলে স্বাভাবিকভাবে আমরা জানি, আগের দিন পড়লাম যে এর একটা তাপীয় প্রসারণ ঘটবে। আমরা ধরে নিলাম যে এর টেম্পারেচার বাড়িয়ে যখন T2 করা হলো তখন দণ্ডটার দৈর্ঘ্য হয়ে গেছে L2। তাহলে এই অবস্থায় যদি আমরা এই দণ্ডের দুই প্রান্তকে কোনো দৃঢ় অবলম্বনে আমরা আটকে দিই বা এটার দুই প্রান্ত যদি আমরা হিঞ্জ করে দিই শক্তভাবে, তাহলে এবার যদি দণ্ডটার উষ্ণতা আমরা ক্রমশ কমাতে থাকি, ঠান্ডা করতে থাকি, তাহলে কি হবে সবাই বুঝতে পারছো। যে উষ্ণতা কমতে থাকা মানেই সে কিন্তু আবার পুনরায় তার প্রাথমিক দৈর্ঘ্য এলনে ফিরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সে এলনে যেতে পারছে না, কারণ তার দুই প্রান্ত দৃঢ়ভাবে আটকানো। এই অবস্থায় দেখা যায় যে এই দণ্ডের দুই প্রান্তে বা দণ্ডের মধ্যে এক ধরনের বলের উদ্ভব হয়, প্রচন্ড বলের একটা উদ্ভব হয়, এবং এই প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত এই যে বল, আমরা এটাকেই বলি তাপীয় পীড়ন। তাহলে খুব সহজভাবে বলতে গেলে কোনো ধাতব পদার্থের উষ্ণতার পরিবর্তনের জন্য তার মধ্যে প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত বলকেই বলবো আমরা তাপীয় পীড়ন। এবার একটু ভালোভাবে লক্ষ্য করো, যদি এই দুই প্রান্তে যে আমরা আটকে রেখেছি বা আবদ্ধ করে রেখেছি, হিঞ্জ করে রেখেছি, যদি এগুলো দুর্বল হয়ে যায়, দুর্বল থাকে, তাহলে কিন্তু এই ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যেতে পারে যে এই বল হয়তো সে সহ্য করতে পারলো না, তার ফলে এই জায়গাগুলো কিন্তু ভেঙে চলে আসতে পারে। কিন্তু আমরা সেইভাবে শক্ত করে আটকে রেখেছি যাতে ভেঙে না যায়। তাহলে আমাদের এখানে এবার যে জায়গাটা শিখতে হবে সেটা হলো তাপীয় পীড়নের রাশিমালা। ক্লাস 11-এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা শিখে নেবো তাপীয় পীড়নের রাশিমালাটা কি। আমাদের এখানে ধরে রেখেছি যে দণ্ডটা টিয়ন উষ্ণতায় দৈর্ঘ্য ছিল, টিয়ন তাপমাত্রায় বা টিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দণ্ডটার প্রাথমিক দৈর্ঘ্য ছিল এলন। T2 অর্থাৎ টেম্পারেচার যখন বাড়িয়ে আমরা T2 করে দিয়েছি, তাহলে T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দণ্ডটার দৈর্ঘ্য হয়ে গেছে L2। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে দণ্ডটার দৈর্ঘ্য বৃদ্ধি, অলরেডি আমরা আগের দিন পড়ে এসেছি, দৈর্ঘ্য বৃদ্ধি এখানে কত হবে? দৈর্ঘ্য বৃদ্ধি সমান হবে, আমরা জানি যে এল অন ইন্টু দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইন্টু উষ্ণতার পরিবর্তন, আমরা যদি T2 মাইনাস টিয়ন লিখি তাহলে আমরা এটা লিখতে পারবো। তাহলে আমরা আর এক লাইন একটু করে নিলাম, এখান থেকে আমরা লিখলাম এল1 আলফা ইন্টু T2 মাইনাস টিয়ন, এটাকে আমরা টি দিয়ে লিখছি, অর্থাৎ দণ্ডের উষ্ণতার বৃদ্ধি, যেটাকে আমরা টি দিয়ে ডিনোট করলাম। তাহলে এইবার আমরা দেখো অলরেডি ইয়ং গুণাঙ্কের একটা সংজ্ঞা ক্লাস 9 থেকে পড়ে এসেছি। ইয়ং গুণাঙ্ক মানে কি ছিল? ইয়ং গুণাঙ্ক মানে ছিল অনুদৈর্ঘ্য পীড়ন, অর্থাৎ উপরে ছিল আমাদের অনুদৈর্ঘ্য পীড়ন, উপরেরটা হলো পীড়ন, আর নিচে ছিল আমাদের অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এক্ষেত্রে আমরা এই যে সংজ্ঞা সেই ক্লাস 9 থেকে পড়ে এসেছি, তাহলে এখানে আমরা এই পীড়ন এবং বিকৃতি এই দুটো মান একটু পুট করে দিই। তাহলে এখানে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই বুঝতে পারছে যে অনুদৈর্ঘ্য পীড়নটা কত হবে। পীড়ন মানে এখানে যে বলটা তৈরি হয়েছে F, আর এই দণ্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দণ্ডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি A হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারবো F/A, এটা হলো পীড়ন। আর নিচে দেখো বিকৃতি, বিকৃতি মানে কি? বিকৃতি মানে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে গেছে এলন আলফা টি, আর নিচে দেখো প্রাথমিক দৈর্ঘ্য কত? প্রাথমিক দৈর্ঘ্য এলন, একদম সহজ জিনিস।
ক্লাস 9 থেকে তোমরা শিখে এসছো এটা। তাহলে এখান থেকে দেখো এই ইলন ইলন উপর নিচে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এফ বা ওয়াই, আর এক লাইন করি আমরা, ওয়াই ইজ ইকুয়াল টু এফ বাই এ আলফা টি, এ আলফা টি। তাহলে এখান থেকে দেখো আমরা দুটো রাশিমালা মনে রাখবো, একটা হলো বল, উদ্ভূত যে বল, তাহলে সেটা এফ সমান হয়ে যাবে ওয়াই আলফা এ ইন্টু টি, বা ওয়াই এ আলফা টি, এটা হলো বলের রাশিমালা। আর যেটা আমরা বলছিলাম যে তাপীয় পীড়ন, সেই তাপীয় পীড়নের রাশিমালা যেটা হবে, সেই তাপীয় পীড়ন মানে আমরা বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবো, মানে যেটা এফ বাই এ, তাহলে এফ বাই এ সমান হয়ে যাবে ওয়াই আলফা ইন্টু টি। আমাদের এই রাশিমালাটা আমাদের প্রমাণ করতে দেয়, বা বিভিন্ন জায়গায় আমাদের প্রবলেমের ক্ষেত্রে বা অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে তাপীয় পীড়নের রাশিমালা, সেই তাপীয় পীড়নের রাশিমালাটা কিন্তু আমাদের ব্যবহার করতে হয়। তাহলে আমাদের প্রমাণটা আমরা খুব সহজ, প্রমাণটা নিশ্চয়ই বুঝে গেছি। তাহলে তাপীয় পীড়নের যে রাশিমালা সেটা হলো ওয়াই আলফা টি। আবার বলি, ওয়াইটা হলো ওই ধাতব পদার্থের ইয়ং গুণাঙ্ক, আলফাটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর টিটা হলো উষ্ণতা বৃদ্ধি। তাহলে এটা আমাদের শিখে রাখতে হবে, একদম নতুন জায়গা। নেক্সট আমরা যে জায়গায় ঢুকবো সেটা হলো আমাদের এই তাপীয় প্রসারণের বেশ কিছু এক্সাম্পল। তার মধ্যে যেগুলো তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো, আমি সেই জায়গাগুলো আলোচনা করে সময় নষ্ট করতে চাই না বা ভিডিওটা বড় করতে চাই না। আমি মেনলি এই এক্সাম্পলের মধ্যে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো থার্মোস্ট্যাট। আমাদের আলোচনা হবে থার্মোস্ট্যাটটা নিয়ে। এটা একটু শেখার রয়েছে, যদিও অনেকেই হয়তো জেনে এসছো, তবুও একবার রিমাইন্ড করে নাও। তো এই যে থার্মোস্ট্যাট আমরা একটা স্বয়ংক্রিয় সুইচ হিসেবে ব্যবহার করি, যেটা উষ্ণতার পরিবর্তনে অন অফ হতে পারে। তাহলে এক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হলো আমাদের একটা বাইমেটালিক স্ট্রিপ, এটাই হলো মেন জায়গায়, একটা বাইমেটালিক স্ট্রিপ বা দ্বিধাতব পাত ব্যবহার হবে। তোমরা জানো যে দ্বিধাতব পাত, আমরা জানি যে আইডেন্টিক্যাল দুটো ভিন্ন ধাতুর পাতকে রিবেট করে জোড়া লাগিয়ে দিলে সেই পাতটাকে বলি আমরা বাইমেটালিক স্ট্রিপ বা দ্বিধাতব পাত। তাহলে সেই দ্বিধাতব পাতটাই কিন্তু এর ওয়ার্কিং প্রিন্সিপলের মেন ভূমিকা গ্রহণ করে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিলাম যে দুটো ভিন্ন ধাতু, একটা ধরো তুমি আয়রন নিতে পারো, বা আমি ইনভার নিলাম, হয়তো ইনভার একটা, এদিককারটা, আর এদিককারটা হলো আমাদের ব্রাশ। তাহলে আমরা ইনভার এবং আরেকদিকে ব্রাশ নিয়েছি, ব্রাশ মানে যেটাকে বলে পিতল। তাহলে এদিককারটা রয়েছে ইনভার আর এদিকে রয়েছে আমাদের ব্রাশ বা পিতল। তাহলে এটা আমাদের দ্বিধাতব পাত হয়ে গেল। এবার যেটা থাকে, এদিকে একটা সার্কিট তৈরি করতে হবে। আমাদের এখানে একটা সুইচের মতো ব্যবস্থা রয়েছে, একটা দণ্ড, এখান থেকে এসে আমাদের এখানে ইলেকট্রিক বা ব্যাটারির সাহায্যে এখানে হয়তো একটা হিটার আমরা যোগ করে রেখেছি। আমাদের এবার কি হবে, তাহলে লক্ষ্য করো, যখনই সার্কিট অন থাকবে, সার্কিট অন থাকা মানে কারেন্ট যাবে হিটারের মধ্যে দিয়ে, তাহলে হিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য এখানে হিটারে হিট জেনারেট করবে। তাহলে এই হিটের ফলে আমরা দেখতে পাবো যে এই বায়োমেটালিক স্ট্রিপটা উত্তপ্ত হবে। তাহলে উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো দুটো ধাতুর মধ্যে একটা দেখো আছে পিতল, আর একটা রয়েছে আমাদের ইনভার। পিতলের আমরা জানি প্রসারণ বেশি হয়, তাহলে পিতল বেশি মাত্রায় প্রসারিত হতে চাইছে, যেখানে ইনভারের প্রসারণ কিন্তু নগণ্য। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাবো যেহেতু পিতলটা বেশি বড় হতে চাইছে, ইনভার কিন্তু তার প্রসারণ খুবই কম। তার ফলে এই যে বায়োমেটালিক স্ট্রিপ সেটা কিন্তু আস্তে আস্তে বেন্ড করে যাবে, অর্থাৎ আমরা দেখতে পাবো যে এই বায়োমেটালিক স্ট্রিপটা এই দিকে আস্তে আস্তে বেন্ড করে যাচ্ছে। তাহলে বেন্ড করে গেলে নিশ্চয়ই বুঝতে পারছে ছাত্রছাত্রীরা যে এক্ষেত্রে এই যে আমাদের সুইচটা ছিল, সুইচের মতো যে আমাদের কানেক্টরটা ছিল, সেই কানেক্টরটা একটু উঠে গেছে। তো একটু উঠে যাওয়া মানে দেখো এখানে কিন্তু সার্কিটটা ব্রেক হয়ে গেল। তাহলে সার্কিট যদি ব্রেক হয়ে যায়, তাহলে বুঝতেই পারছো যে সার্কিট ব্রেক হয়ে যাওয়া মানে অফ হয়ে গেছে, কারেন্ট যেতে পারছে না বা এখানে কোনো পাওয়ার পাচ্ছে না। তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হিটার অফ হয়ে গেছে। তাহলে হিটার অফ হয়ে গেলে হিট জেনারেশন বন্ধ হয়ে যাবে। হিট জেনারেশন বন্ধ হয়ে গেলে স্বাভাবিকভাবে এই বায়োমেটালিক স্ট্রিপটা আবার আস্তে 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 কুল ডাউন বা ঠান্ডা হতে থাকবে। তাহলে ঠান্ডা হওয়ার ফলে আবার দেখা যাবে বায়োমেটালিক স্ট্রিপটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। পূর্বের অবস্থায় ফিরে এলে তখন আবার দেখো এই
তার দুটো আবার কানেক্ট হয়ে যাবে, কানেক্টরটা আবার কানেক্ট হয়ে যাবে, তার ফলে আবার কারেন্ট যেতে শুরু করবে, আবার তাপ উৎপন্ন হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রায় যখনই পৌঁছাবে দেখো সার্কিটটা কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে। আমরা এগুলোকে বলি থার্মোস্ট্যাট। আমাদের বিভিন্ন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ডিভাইস এগুলো ব্যবহার করা হয়। যেমন তোমরা জানো যে বাড়িতে যে রেফ্রিজারেটরগুলো থাকে, দেখবে একটা নির্দিষ্ট, যখন ঠান্ডা হতে হতে একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে তখন অটোমেটিক কারেন্ট কিন্তু ছেড়ে দেয়, ব্রেক হয়ে যায়। আমাদের বাড়িতে যে আয়রনগুলো থাকে, আয়রনগুলো দেখবে গরম হতে হতে যখন একটা নির্দিষ্ট তাপমাত্রায় যায় অটোমেটিক দেখবে কাট হয়ে যায়, সে আওয়াজটা বাইরে থেকে বোঝা যায়। যন্ত্রগুলো কিন্তু কন্টিনিউয়াস কারেন্ট নিতে থাকে না বা সবসময় কিন্তু চলতে থাকে না, একটা নির্দিষ্ট তাপমাত্রায় গেলে অটোমেটিক অফ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে বড় বড় কলকারখানায় যখন দেখা যায় যে কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে যে হয়তো বিভিন্ন যে আমাদের হিটারগুলো রয়েছে সেখানে হয়তো আমরা সেন্সার হিসাবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি, একটা নির্দিষ্ট তাপমাত্রার উপরে গেলে অটোমেটিক সেটা অফ হয়ে যাবে। এছাড়াও আমরা দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের আমাদের যে ফায়ার অ্যালার্ম থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গাতে আমরা স্বয়ংক্রিয় সুইচ হিসাবে কিন্তু এই টেকনিকটা বা এটাকে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এই থার্মোস্ট্যাট একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন বা একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হিসাবে আমরা কিন্তু ব্যবহার করে থাকি এই তাপীয় প্রসারণের ক্ষেত্রে। বাকি যে জায়গাগুলো ছিল আরও দেখবে অনেক সুবিধা, তোমরা যেগুলো আগের দিনও আমরা দেখেছি যে কোনো হয়তো বোতলের মুখে যখন ছিপি আটকে যায় তখন সেটাকে গরম করে বের করা হয়, বা গরুর গাড়ির চাকায় হাল পরানো ইত্যাদি ইত্যাদি, আমরা সেই আলোচনাগুলো যাব না। অসুবিধার ক্ষেত্রে যেমন আমরা বলেছিলাম যে রেল লাইনের জোড়ার মুখে একটু করে ফাঁক রাখা হয়, কেন রাখা হয় সেটা জানো, সেই ছোটবেলা থেকে পড়ে আসছো, সেই আলোচনাতে যাব না। আমরা জানি যে কোনো হয়তো দেখা যাচ্ছে যে মেটালিক যখন ব্রিজ থাকে সেই ব্রিজের দুই প্রান্ত কিন্তু একেবারে কংক্রিট করে দেওয়া থাকে না, একদিক কংক্রিট করে দেওয়া থাকলেও অপর দিক কিন্তু রোলারের উপরে রাখা হয়। কেন রোলারের উপরে রাখা হয়? কারণ এটা যাতে প্রয়োজন মতো সেটা প্রসারণ হতে পারে, অর্থাৎ এই কারণে আমরা দেখতে পাই যে এটাকে এরকম রোলারের উপরে বসিয়ে রাখা হয়। যখন দেখা যায় যে গ্রীষ্মকাল যখন গরম পড়ে তখন এই যে আমাদের ব্রিজটা রয়েছে মেটালিক ব্রিজ, সেটার প্রসারণ হতে কিন্তু জায়গা দিতে হবে, যে কারণে আমাদের রোলারের উপরে রাখা থাকে। যদি দুই প্রান্ত কংক্রিট করে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে ওই গ্রীষ্মকালে এতটাই তাপীয় পীড়ন তৈরি হচ্ছে, সেই তাপীয় পীড়নের ফলে এই কংক্রিট কিন্তু ভেঙে যেতে পারে বা তার উপর একটা প্রচন্ড বলের উদ্ভব হতে পারে, ফলে তার যে লংজিভিটি সেটা কিন্তু কমে যেতে পারে, যে কারণে আমরা এই প্রয়োগগুলো কিন্তু দেখে থাকবো। তো এগুলো সহজ বিষয়, এগুলো একটু করে বইয়ে আছে, এগুলো পড়ে নেবে, তাহলে এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। আমি শুধু আলোচনা করবো যেগুলো নতুন জায়গা। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের এক্সপানশন অফ লিকুইড, অর্থাৎ এই চ্যাপ্টারের যে সেকেন্ড টপিকস, অর্থাৎ আমাদের সলিডের এক্সপানশন শেষ হয়ে গেল, আমরা নেক্সট ঢুকে যাবো এবার লিকুইডের এক্সপানশন। এটাও তোমরা অনেকটা অংশই ক্লাস 10-এ পড়ে এসছো, তবুও আমাদের আরেকবার সিলেবাসে আছে, সুতরাং পড়তে হবে। বিশেষ করে আমাদের এই দুটো যে গুণাঙ্ক রয়েছে সেই দুটো গুণাঙ্কের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা কিন্তু ভালোভাবে আমাদের পড়তে হবে, কারণ এটা কিন্তু নতুন জায়গা এখানে, সুতরাং সেটা প্রমাণ করতে দেয় যে যে দুটো গুণাঙ্ক লিকুইডের ক্ষেত্রে বা তরলের ক্ষেত্রে, তরলের প্রসারণের ক্ষেত্রে আমরা দুটো গুণাঙ্ক কি কি পড়ে এসেছিলাম, একটা ছিল আমাদের আপাত প্রসারণ গুণাঙ্ক আর একটা ছিল প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তাই না? তাহলে সেই দুটো গুণাঙ্ক তাদের মধ্যে সম্পর্কটা মেনলি ইম্পর্টেন্ট, সেটা আমাদের ভালোভাবে পড়তে হবে। তাহলে আমরা তরলের ক্ষেত্রেও কঠিনের যেমন উষ্ণতার পরিবর্তনে প্রসারণ হয়, আগের দিন আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, তরলের ক্ষেত্রেও কিন্তু তার উষ্ণতার পরিবর্তনে তার মধ্যে একটা আমরা দেখতে পাই যে প্রসারণ ঘটছে, অর্থাৎ উষ্ণতা যখন বাড়বে তখন দেখা যাবে যে তরলেরও কিন্তু আয়তন বাড়ছে। তাহলে তরলের ক্ষেত্রে তার নির্দিষ্ট আকার নেই, সুতরাং তরলের ক্ষেত্রে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক থাকবে না, শুধুমাত্র থাকবে কোন প্রসারণ গুণাঙ্ক, শুধুমাত্র থাকবে আয়তন প্রসারণ, এবং তার জন্য যে গুণাঙ্কটা পাবো সেটা হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবং ছাত্রছাত্রী তোমরা এটাও জানো বা আমি বলে রেখেছি যে কঠিনের তুলনায় তরলের প্রসারণ প্রায় 10 গুণ বেশি। আবার ভিন্ন ভিন্ন তরলের ক্ষেত্রে এই প্রসারণ কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তাহলে আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা আসবো। প্রথমেই আমাদের যেটা শিখতে হবে সেটা হলো তরলের দুই ধরনের প্রসারণ আমরা কেন পাই। কারণ ছাত্রছাত্রী তোমরা নিশ্চয়ই জানো যে শুধু তরলকে আমরা যদি বলি তাপ দেব নিশ্চয়ই সম্ভব নয়, তাহলে তরলকে তাপ দিতে গেলে কোনো না কোনো পাত্র কিন্তু আমাদের দরকার। তাহলে পাত্র মানেই কোনো একটা পদার্থের তৈরি, তার মানে যখনই তুমি তাপ দেবে তখনই দেখা যাবে সেই পাত্রটা আগে তাপ পাবে। সাপোজ ধরো আমরা এখানে ধরে নিয়েছি যে একটা পাত্রের মধ্যে আমরা কোনো একটা তরলকে রেখেছি, তাহলে সেই তরলটা রাখার জন্য আমাদের কিন্তু একটা পাত্র দরকার। তাহলে এবার তুমি যখন এখানে তাপ দেবে, তাহলে এখানে যখনই তুমি তাপ প্রয়োগ করবে, তাপ প্রয়োগ করলে আগে কিন্তু পাত্রটা তাপ পাচ্ছে,
তাহলে পাত্রটা আগে তাপ পাওয়ার জন্য পাত্রের প্রসারণ কিন্তু আগে হবে। সাপোজ ধরো আমরা ধরে নিলাম যে এখানে একটা পাত্রের মধ্যে আমরা সরু একটা নল প্রবেশ করে রেখেছি একটা কর্কের মধ্যে দিয়ে, এবং এই নলের গায়ে একটা স্কেল লাগানো আছে। তাহলে স্বাভাবিকভাবে যখনই তুমি ভর্তি পাত্রের মধ্যে নলটাকে ডোবাবে, কিছুটা তরল অলরেডি এই নল বেয়ে উঠে যাবে। ধরে নিলাম আমরা এ অবস্থানে তরলটা ছিল, ভালোভাবে বুঝে নাও। তাহলে তরলটা প্রথমে ছিল এ অবস্থানে। আমরা ধরে নিলাম যে এই জল সহ পাত্রের উষ্ণতা ছিল T1। এরপর তুমি তাপ দিতে থাকলে, তাহলে ছাত্রছাত্রীরা প্রথমেই তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তাপটা পাচ্ছে কিন্তু পাত্রটা, তাহলে পাত্রের প্রসারণ হবে। পাত্রের প্রসারণ হওয়া মানে আমরা দেখতে পাবো পাত্রের আয়তনটা বেড়ে যাবে। জল কিন্তু তখনও প্রসারণ হতে শুরু করেনি, তার মানে পাত্রের আয়তন বেড়ে যাওয়া মানে তুমি কি লক্ষ্য করবে যে জলের তলটা একটু কিন্তু নেমে গেল প্রথমে। তাহলে প্রথমে জলের তলটা একটু নেমে যাবে, দেখা গেল জলের তলটা নেমে এখানে বি স্কেলের বি দাগে চলে এসছে। তাহলে কেউ যদি একটু অন্যমনস্ক থাকো, তুমি কিন্তু হয়তো এই নামাটা তুমি বুঝতেই পারোনি, কারণ এটা পাত্রের প্রসারণের জন্য জলের লেভেল কিন্তু নেমে গেছে, এবং এটা খুবই কম হবে। সাধারণত আমরা এটাকে অনেক সময় উপেক্ষা করে থাকি। এরপরে তুমি যদি আরো তাপ দিতে থাকো, দেখা যাবে এবার কিন্তু এই তরল কিন্তু তাপ পেতে শুরু করেছে, তার মানে এবার তরলের প্রসারণ হতে শুরু করে দেবে, এবং কঠিনের তুলনায় তরলের প্রসারণ অতি দ্রুত বা অনেক বেশি, প্রায় 10 গুণ বেশি। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এবার তরল কিন্তু আবার এই নল বেয়ে উপরে উঠতে শুরু করলো। দেখা গেল যে T2 তাপমাত্রায় যখন তুমি T2 তাপমাত্রা পর্যন্ত এটাকে, বা T2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটাকে গরম করছো, তখন দেখা গেল তরলটা এখানে সি বিন্দু পর্যন্ত উঠে চলে এসছে, অর্থাৎ সি দাগ পর্যন্ত উঠে চলে এসছে। তাহলে আমাদের এক্ষেত্রে যে বিষয়টা আমাদের শিখতে হবে, তাহলে প্রথমে এই যে এ থেকে বিতে যেটুকু নামলো, এটাকে বলবো আমরা পাত্রের প্রসারণের জন্য তরলটা ওইটুকু নেমেছে, এবং বি থেকে সিতে যেটা উঠলো এটা হলো তরলের একেবারে প্রকৃত প্রসারণ ঘটেছে। আর কেউ যদি অন্যমনস্ক থেকে থাকে, হয়তো এ থেকে বিতে নামাটা সে হয়তো বুঝতেই পারোনি, সে সরাসরি বলবে যে হয়তো স্যার এ থেকে সিতে উঠে গেছে তরল, প্রথমে এতে ছিল পরে সিতে উঠে গেছে, কিন্তু না, দেখো এ থেকে বিতে আগে নেমেছিল তারপরে সিতে উঠেছে। তাহলে এই যে এ থেকে সি, এই এ থেকে সিটাকে বলবো আমরা আপাত প্রসারণ। তাহলে এ থেকে সি এর যে প্রসারণটা সেটা হবে আমাদের আপাত প্রসারণ, আপাত প্রসারণ। আর এ থেকে বিতে যে প্রসারণটা এটা হবে আমাদের পাত্রের প্রসারণ, অর্থাৎ এইটুকু হবে পাত্রের প্রসারণ। আর বি থেকে সিতে যেটা উঠছে সেটা হবে আমাদের তরলের প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ। তাহলে আমাদের নিশ্চয়ই বোঝা গেল যে তরলের ক্ষেত্রে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কেন দুই ধরনের প্রসারণ আসে। একটা হয় আপাত প্রসারণ, যেটা আমাদের পাত্রের প্রসারণটাকে উপেক্ষা করে এই যে এ থেকে সিতে যেটা উঠলো এটাকে বলি আমরা আপাত প্রসারণ, এখানে পাত্রের প্রসারণটাকে উপেক্ষা করা হয়। তার মানে এই আপাত প্রসারণ তরলের কিন্তু মোটেই নিজস্ব ধর্ম নয়, এটা কিন্তু ডিপেন্ড করে পাত্রের প্রসারণের উপর। যেটা তরলের নিজস্ব ধর্ম সেটা হলো তরলের প্রকৃত প্রসারণ, রিয়েল এক্সপানশন, সেটা তরলের একান্ত নিজস্ব ধর্ম, এবং এটা কিন্তু পাত্রের প্রসারণের উপর মোটেই নির্ভর করে না। তাহলে ছাত্রছাত্রী এখানে লক্ষ্য করো যে আমাদের বি থেকে সি যেটা, তাহলে বিসি, বিসি সমান কি আমরা লিখতে পারি না, বিসি সমান দেখো লেখা যাবে যে বি এ প্লাস দেখো লেখা যাবে কত এসি, নিশ্চয়ই লেখা যাবে। তো বিসি, বিসি মানে এটা হলো তরলের প্রকৃত প্রসারণ। তাহলে আমরা দেখো সম্পর্কটা যেটা এতদিন শিখে আসতাম সেটা কেন এরকম হয় সেটা আমরা এখন বুঝতে পারছি, যে তরলের প্রকৃত প্রসারণ। আর বিয়েটা কি, বিয়েটা ছিল আমাদের পাত্রের প্রসারণ, বিয়েটা ছিল আমাদের পাত্রের প্রসারণ, প্লাস এসিটা ছিল আমাদের তরলের আপাত প্রসারণ, আপাত প্রসারণ। তাহলে আমরা এখান থেকে দেখো এই রিলেশনটা যেটা ক্লাস 10 থেকেই পড়ে আসছি, যে তরলের প্রকৃত প্রসারণ সমান আমরা জানি পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ। তাহলে এটা আমরা আরেকবার বিষয়টা তোমাদের বুঝিয়ে দিলাম, এই ছবি থেকে পরিষ্কার হয়ে গেল। নেক্সট আমাদের যেটা শিখতে হবে সেটা হলো আমাদের এই দুটো গুণাঙ্ক, গুণাঙ্ক যেটা সংজ্ঞা তোমরা ক্লাস 10এও পড়ে এসছো, শুধু আমি একবার করে জাস্ট বলে দেবো। দুটো গুণাঙ্কের মধ্যে প্রথমেই যেটা বলি সেটা হলো আমাদের আপাত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ, আপাত প্রসারণ গুণাঙ্ক।
এটাকে কি দিয়ে ডিনোট করা হয়েছিল? এটাকে ডিনোট করা হয়েছিল দেখো গামা ড্যাশ বা গামা প্রাইম দিয়ে। সুতরাং মাথায় কিন্তু একটা প্রাইম থাকবে। তাহলে এই আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা কি ছিল? সংজ্ঞাটা ছিল যে কোনো তরলের, তাই না, একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরলের প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকেই বলি আমরা ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে আপাত প্রসারণ গুণাঙ্ক যদি আমরা ধরে নিই যে তরলের টিয়ন উষ্ণতায় তরলের যে আয়তন, সেই তরলের আয়তনটা ধরে নিলাম আমরা ভিয়ন। T2 উষ্ণতায় তরলের যে আয়তন, প্রকৃত আয়তন, অবশ্যই এটা প্রকৃত আয়তন, সেটা হয়ে গেল ধরো V2। আবার এই T2 উষ্ণতায় তরলের তাহলে একটা আপাত আয়তন থাকবে। তাহলে সেই আপাত আয়তন যেটা T2 উষ্ণতায় তরলের আপাত আয়তনটাকে আমরা V2 প্রাইম বললাম। তাহলে এক্ষেত্রে ছাত্রছাত্রীরা একটু লক্ষ্য করো যে আমরা যদি বলি যে এখানে আপাত প্রসারণ কতটুকু হলো, তাহলে আপাত প্রসারণ যেটা হলো, তাহলে আমাদের আপাত প্রসারণ যেটুকু হয়েছে, আপাত প্রসারণ কতটুকু? আপাত প্রসারণ হয়েছে দেখো আপাত আয়তন থেকে আমাদের প্রকৃত আয়তনটা বিয়োগ করে, তার মানে আপাত প্রসারণ হয়ে গেল V2 প্রাইম মাইনাস V1। এইটুকু হয়েছে আমাদের আপাত প্রসারণ। তাহলে আমরা এটা কত উষ্ণতার বৃদ্ধির জন্য পেয়েছি? আমরা T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধির জন্য। তাহলে T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধিতে তরলের আপাত প্রসারণ ঘটেছে V2 মাইনাস V1। তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী কি জানি? উষ্ণতার বৃদ্ধি করতে হবে একক। তাহলে একক উষ্ণতায় তরলের আপাত প্রসারণ কতটুকু আয়তনে ঘটেছিল? এটা ঘটেছিল দেখো V1 আয়তনে। তাহলে আমরা একক আয়তনে প্রসারণটা হবে দেখো V2 প্রাইম মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এই যে রাশিমালাটা আমরা প্রমাণ করলাম, এটা কি বলি? তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা প্রাইম। গামা প্রাইম ইজ ইকুয়াল টু দেখো আমরা পেয়েছিলাম V2 প্রাইম মাইনাস V1 বাই নিচে হয় V1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, এটা হলো আপাত প্রসারণ গুণাঙ্কের আমাদের রাশিমালা। এখান থেকে তুমি বিভিন্ন ফর্মে যেতে পারো, আমি আর সেগুলো যাচ্ছি না। আমাদের মূল একটা ইকুয়েশন মনে রাখলে আমরা বিভিন্ন ফর্মগুলোতে নিয়ে যেতে পারবো। এটা আমাদের ক্লাস 10 থেকে পড়ে আসছি, শুধু আরেকবার জাস্ট মনে করে দেওয়া। আর দ্বিতীয় যে গুণাঙ্কটা সেটা ছিল আমাদের তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এটাকে ডিনোট করা হয়েছিল কি দিয়ে? এটাকে ডিনোট করা হয়েছিল দেখো সরাসরি গামা দিয়ে। তাহলে এটা কিভাবে পাবে? এটা পাবে দেখো, তাহলে আমাদের উষ্ণতা T2 মাইনাস T1 এই উষ্ণতা বৃদ্ধিতে তাহলে তরলের V1 আয়তন বৃদ্ধি, মানে প্রকৃত আয়তন বৃদ্ধি। V1 আয়তনে প্রকৃত আয়তন বৃদ্ধি হয়েছে কত? V2 মাইনাস V1। এটা প্রকৃত আয়তন বৃদ্ধি, আগেটা ছিল আপাত। তাহলে আমাদের একক উষ্ণতায় তরলের একক আয়তনে বের করতে হবে, মানে দুটোকে ইউনিটি করে নিতে হয়, আমরা সংজ্ঞা থেকেই জানি। তাহলে আয়তন বৃদ্ধি কতটুকু হবে? হয়ে যাবে এটা দেখো V2 মাইনাস V1 বাই V1 ইন্টু হয়ে যাবে T2 মাইনাস T1। আমরা এইটাকেই বলি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা। তাহলে গামা ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের V2 মাইনাস V1 বাই V1 ইন্টু হয়ে যায় T2 মাইনাস T1। তাহলে আমরা এই রাশিমালাটা আমরা মনে রাখি এবং এখান থেকে আমরা বিভিন্ন ফর্মে কিন্তু যেতে পারি। তাহলে আমাদের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা কি ছিল? সংজ্ঞাটা ছিল যে একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরলের প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকেই বলি আমরা ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এগুলোও দেখো যে এগুলোর একক শুধুমাত্র কি হবে? শুধুমাত্র হবে পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন, কারণ এদেরও মাত্রা দেখো উষ্ণতার ইনভার্স, মানে থিটা টু দি পাওয়ার -1 বা যেটাকে আমরা কে টু দি পাওয়ার -1 লিখি। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে কেন এরকম হয়, কারণ আগের দিন আমরা দেখেছি ওপরে আয়তন নিচে আয়তন কেটে যাচ্ছে, শুধুমাত্র নিচে শুধু উষ্ণতার এককটা থাকছে, যে কারণে পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন এদের হবে একক। আগের যা পড়ে এসছো আয়তন প্রসারণ গুণাঙ্ক, এখানেও ঠিক তাই, শুধুমাত্র দুটো, একটা হবে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, একটা হবে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটাকে আমরা সংক্ষেপে আপাত প্রসারণ গুণাঙ্ক বলি, আর এটাকে বলা হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। নেক্সট আমাদের যে জায়গাটা তোমাদের ক্লাস 11 এর জন্য নতুন
এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের এই দুই গুণাঙ্কের মধ্যে এবার সম্পর্কটা করতে হবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের শিখতে হবে যে এই দুই গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা কি। তাহলে ছাত্রছাত্রীরা আমরা অলরেডি শিখে এসেছি যে আপাত প্রসারণ গুণাঙ্ক সমান হয় পাত্রের, মানে আপাত প্রসারণ সমান পাত্রের প্রসারণ প্লাস আমাদের যেটা ছিল যে প্রকৃত প্রসারণ তরলের সমান পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ। আমরা এখান থেকে কিন্তু এই দুই গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা আমরা একটু দেখার চেষ্টা করছি। সাপোজ ধরো আমরা ধরে নিলাম যে T1 উষ্ণতায়, তাহলে T1 উষ্ণতায় তরলের আয়তন, তরলের আয়তন ছিল কত? V1, পাত্র সহ তরলের আয়তন যেটা ছিল সেটা V1। এবার উষ্ণতা তুমি বাড়ালে T2, তাহলে T2 উষ্ণতায় তরলের আমরা কি দেখতে পেলাম? আয়তনটা বেড়ে কতটুকু হয়ে গেছে? V2। এটা হলো তরলের প্রকৃত আয়তন, তরলের আমরা এটাকে বলবো প্রকৃত আয়তন V2। আবার দেখো T2 উষ্ণতায় তরলের আপাত আয়তন কতটুকু হবে? আপাত আয়তন ধরো V2 প্রাইম। আবার ধরো আমরা বললাম T2 উষ্ণতায় পাত্রের যেটুকু পাত্রে তরল ছিল সেই পাত্রের প্রসারণ হয়ে বা পাত্রের আয়তনটা হয়ে দাঁড়িয়েছে কত? সেটা তোমার হয়ে গেছে V। পাত্রের আয়তন, এটা প্রসারিত আয়তন বা যেটাকে আমরা পাত্রের আয়তন বলে থাকি। তাহলে আমরা চারটে জিনিস বুঝে গেছি। T1 উষ্ণতায় তরলের বা পাত্রের আয়তন ছিল V1, T2 উষ্ণতায় তাহলে তরলের প্রকৃত আয়তন হয়ে গেল V2, T2 উষ্ণতায় তরলের আপাত আয়তন হয়ে গেল V2 প্রাইম, আর T2 উষ্ণতায় যে পাত্রটুকুতে তরল ছিল তার আয়তন হয়ে গেছে এবার V। তাহলে এখান থেকে আমরা দেখো অলরেডি শিখে এসেছি যে তরলের প্রকৃত প্রসারণ সমান পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ। তাহলে এই লাইনটা আমরা আরেকবার লিখবো। তাহলে এখানে বলতো যে তরলের প্রকৃত প্রসারণ কতটুকু হলো? তরলের প্রকৃত প্রসারণ মানে প্রকৃত আয়তন থেকে আগেকার আয়তন বাদ দাও, তার মানে প্রকৃত প্রসারণ হয়ে গেছে V2 মাইনাস V1, এটা হয়ে গেছে তরলের প্রকৃত প্রসারণ সমান পাত্রের প্রসারণ কতটুকু হলো? পাত্রের প্রসারণ দেখো পাত্রের বর্তমান আয়তন হয়ে গেছে V আর আগেকার আয়তন ছিল V1, তার মানে আমরা এটাকে লিখতে পারবো V মাইনাস V1 প্লাস আপাত প্রসারণ কতটুকু হলো? আপাত প্রসারণ দেখো তরলের T2 উষ্ণতায় আপাত আয়তন V2 প্রাইম আর আগেকার আয়তন ছিল V1, তার মানে V2 প্রাইম থেকে তুমি V1 বিয়োগ করে দাও, তাহলে আমরা পেয়ে গেলাম আপাত প্রসারণ। দেখো আবার বলছি, আমরা জানি যে প্রকৃত প্রসারণ সমান পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ। তাহলে এখানে আমাদের এই যে আমরা মানগুলো ধরে নিয়েছি তাতে প্রকৃত প্রসারণটা হয়ে গেল V2 মাইনাস V1, মানে প্রকৃত আয়তন থেকে আগেকার আয়তন বিয়োগ সমান পাত্রের প্রসারণ মানে বর্তমানে পাত্রের আয়তন থেকে আগেকার পাত্রের আয়তন মানে V মাইনাস V1 প্লাস আপাত প্রসারণ মানে V2 প্রাইম মাইনাস V1। উভয় পক্ষকে আমরা V1 ইন্টু T দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এখান থেকে দেখো V2 মাইনাস V1, এটাকে ভাগ করে দাও V1 ইন্টু T ইজিক্যাল টু দেখো V মাইনাস V1 বাই নিচে থাকছে V1 ইন্টু T প্লাস এদিকেও আমরা পাচ্ছি V2 প্রাইম মাইনাস V1 বাই নিচে থাকছে V1 ইন্টু T। এখানে ছাত্রছাত্রীরা T মানে উষ্ণতার যে বৃদ্ধি T2 মাইনাস T1 আমরা সেটাকে T ধরে নিয়েছি। তাহলে এখান থেকে বলো তো, দেখো অলরেডি আমরা পেয়ে গেছি দিস ইমপ্লাইজ যে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T বা V1 ইন্টু T2 মাইনাস T1, এটা মানেই তো গামা, আর এটা মানে দেখো পাত্রের প্রসারণ গুণাঙ্ক গামা G, আর এটা মানে দেখো আমাদের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা প্রাইম। তাহলে আমাদের যে রিকোয়ার্ড রিলেশন, আমরা যেটা চাইছিলাম, আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা আমরা পেলাম যে গামা ইজ ইকুয়াল টু গামা G প্লাস গামা প্রাইম। গামাটা কি? গামাটা হলো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই সম্পর্কটা যেটা আমাদের ক্লাস 11 এর জন্য ইম্পর্টেন্ট, প্রমাণ করতে দেয় তখন কিন্তু আমাদের দেখাতে হবে যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান পাত্রের প্রসারণ গুণাঙ্ক প্লাস আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে পাত্রের প্রসারণ গুণাঙ্কের সঙ্গে তুমি যদি আপাত প্রসারণ গুণাঙ্কটা যোগ করো তবেই কিন্তু তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পাবে। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আবার বলছি তরলের কিন্তু একান্তই নিজস্ব ধর্ম, কিন্তু আপাত প্রসারণ গুণাঙ্ক সেটা কিন্তু তরলের নিজস্ব ধর্ম নয়,
কারণ তুমি এক এক পাত্রে রাখলে এক এক রকম আপাত প্রসারণ গুণাঙ্ক পাবে। বোঝা গেছে? নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ঘনত্বের মধ্যে এবার সম্পর্ক। আমাদের মূল জায়গা কিন্তু মোটামুটি হয়ে গেছে, এটা আমাদের 11-এর জন্য ইম্পর্টেন্ট জায়গা ছিল। নেক্সট আমরা দেখবো এবার যেটা হলো ঘনত্ব। ঘনত্বের কি চেঞ্জ হয়? তাহলে ঘনত্বের চেঞ্জের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হলো, ধরো আমরা ধরে নিলাম যে T1 উষ্ণতায় কোনো তরলের আয়তন ছিল V1, কোনো তরলের আয়তন ধরে নিলাম V1 আর ঘনত্ব ছিল আমাদের ρ1। T2 উষ্ণতায় এই আয়তন হয়ে গেছে ধরো V2 আর ঘনত্ব হয়ে গেছে ρ2। তাহলে দেখো উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণত আমরা জানি যে তরলের আয়তন কি হয়, তরলের আয়তন বাড়ে আর ঘনত্ব কি হয়, ঘনত্ব কমে। ব্যতিক্রম আছে জল, আমরা সব শেষে আলোচনা করব জলের ব্যতিক্রান্ত প্রসারণ নিয়ে। তাহলে এক্ষেত্রে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে তরলের আয়তন বাড়ছে ঠিকই, কিন্তু অন্যদিকে ঘনত্ব কমে যাচ্ছে। তার ফলে ভরের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমরা জানি যে কোনো পদার্থের ভর কিন্তু তরলের একান্তই নিজস্ব ধর্ম, সুতরাং ভরের কোনো চেঞ্জ নেই। তাহলে ভর m সমান আমরা লিখতে পারবো, দেখো V1 ইন্টু ρ1 যা ছিল আগেকার ভর, পরেও কিন্তু V2 ইন্টু ρ2 একই থাকবে, ভরের কিন্তু কোনো চেঞ্জ নেই। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, এখান থেকে দেখো V1 ইন্টু ρ1 সমান আমরা লিখতে পারবো V2 এর জায়গাতে দেখো আবার V1 ইন্টু কত 1 প্লাস আমরা গামা টি লিখতে পারবো, ইন্টু দেখো ρ2 আমরা জানি। দেখো এখান থেকে V1 কেটে যাচ্ছে, তাহলে দিস ইমপ্লাইজ এখান থেকে আমরা লিখতে পারবো যে ρ1 ইজ ইকুয়াল টু ρ2 ইন্টু 1 প্লাস গামা টি। টি মানে উষ্ণতার বৃদ্ধি, এই যে T2 মাইনাস T1। তাহলে এটা হলো আমাদের দুটো ঘনত্বের মধ্যে সম্পর্ক। তার মানে আমাদের দেখো আগেকার ঘনত্ব ρ1টা ছিল কি, ρ1টা ছিল আমাদের উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘনত্ব কমছে, তার মানে আমাদের ρ1 ছিল আমাদের বেশি আর ρ2টা কিন্তু আমাদের কমে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা V2 V1 ইন্টু 1 প্লাস গামা টি লিখতে পারি। তাহলে ρ1 ρ2 ইন্টু 1 প্লাস গামা টি। কেউ উল্টো ভাবে যদি লিখে স্যার ρ2 সমান কত হবে, তাহলে ρ2 সমান দেখো হয়ে যাবে ρ1 ইন্টু 1 প্লাস গামা টি হোল টু দি পাওয়ার -1। তাহলে এখানে তুমি যদি এক্সপানশন করো, বাইনোমিয়াল এক্সপানশন করলে এটা সূত্র ρ1 ইন্টু 1 মাইনাস হয়ে যাবে গামা টি। তার মানে আমাদের এখানে যেটা থাকছে সেটা হলো আমাদের ঘনত্বটা, আগেকার ঘনত্বটা কি ছিল, আগেকার ঘনত্বটা ছিল বেশি আর পরের ঘনত্বটা কি ছিল কম। তার মানে ρ1টা ছিল আমাদের কি, ρ1টা ছিল আমাদের বেশি আর ρ2টা হলো কম। তার মানে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আয়তন বাড়ে, কিন্তু দেখো ঘনত্ব আবার কমে যায়। তাহলে আমাদের ঘনত্বের সম্পর্কের মধ্যে এটা অথবা এটা যে কোনো একটা মনে রাখতে হবে, তাহলে আমাদের হয়ে গেল। নেক্সট আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের অ্যাপারেন্ট ওয়েট লস। অর্থাৎ কোনো একটা বস্তু যখন কোনো তরলে, কোনো একটা কঠিন বস্তু যখন তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসছে, তখন উষ্ণতার পরিবর্তনে কি চেঞ্জ হয় সেটা আমরা একটু সংক্ষেপে চটপট বলার চেষ্টা করছি। তাহলে সাপোজ ধরো আমাদের এটা ছিল কোনো একটা তরল, সেই তরলের মধ্যে কোনো একটা কঠিন বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসছে, এটা কিন্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসন। আমরা ধরে নিলাম এই কঠিন বস্তুটা যখন বায়ুতে ছিল, মানে ফাঁকা জায়গায় তরলে ডোবানোর আগে, তখন তার ওজন, অর্থাৎ বায়ুতে আমরা বস্তুটার ওজন, বায়ুতে ওজনটাকে ধরে নিলাম W, মানে প্রকৃত ওজন যেটা। নেক্সট আমরা এবার এই তরলে নিমজ্জিত করেছি, নিমজ্জিত অবস্থায় প্রাথমিক উষ্ণতা ধরো ছিল T1। তাহলে T1 উষ্ণতায় ওজন, বস্তুর সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন কি হবে, তরলে নিমজ্জিত হচ্ছে মানে তার ওজন কিছুটা কমবে, আমরা প্লবতাতে শিখে এসেছি। তাহলে T1 উষ্ণতায় তরলে নিমজ্জিত অবস্থায় ওজনটা ধরে নিলাম আমরা W1। T2 উষ্ণতায় তুমি এবার উষ্ণতা বাড়ালে, তাহলে তার আগে আমরা T2 উষ্ণতায় যাওয়ার আগে, তাহলে এক্ষেত্রে T1 উষ্ণতায় বলতো তাহলে ওজনের আপাত হ্রাস কতটা, তাহলে ওজনের আপাত হ্রাস হয়ে যাবে, তার মানে W
অন মাইনাস ডাব্লু, ডাব্লু অন মাইনাস ডাব্লু আমরা লিখতে পারবো। একইভাবে এবার টি2 উষ্ণতায় চলো, তাহলে টি2 উষ্ণতায় তরলের ওজন সাপোজ ধরো W2, তাহলে W2 যদি হয়ে যায় তাহলে একইভাবে আমরা লিখতে পারবো ওজনের আপাত হ্রাস, মানে কতটা ওজন কমছে, ওজনের আপাত হ্রাস সমান আমরা লিখতে পারবো W2 মাইনাস W। ছাত্রছাত্রী এবার ভালোভাবে লক্ষ্য করো, এই যে আপাত হ্রাস, ওজনের হ্রাসটা কেন ঘটে? কারণ ওজনের হ্রাসটা ঘটে বস্তু তার সময়তন তরলকে অপসারণ করে, যেটা প্লবতা হিসেবে ঊর্ধ্বমুখী একটা বল দেয়, যে কারণে ওজনটা কমে গেল। তাহলে কি আমরা লিখতে পারবো না যে W1 মাইনাস W, যেটা ওজনের আপাত হ্রাস হয়েছে, এই সরি W মাইনাস W1, কারণ Wটা বেশি ছিল, W মাইনাস W1 যেটা ওজনের আপাত হ্রাস ঘটেছে, সেই ওজনের আপাত হ্রাসটাকে আমরা লিখতে পারবো M1 ইন্টু জি। একইভাবে দেখো যেটা W মাইনাস W2, যেটা টি2 উষ্ণতায় আপাত ওজনের হ্রাস, যেটা সেই W মাইনাস W2 যেটা, সেটাকে আমরা দেখো লিখতে পারবো M2 ইন্টু জি, লেখা যেতেই পারে আমাদের। তাহলে এখান থেকে বলতো M1 মানে কি? M1 মানে দেখো আমরা আবার জানি M1 মানে হবে তরলের T1 উষ্ণতার ঘনত্ব মানে ρ1 ইন্টু বস্তুর আয়তন T1 উষ্ণতায় মানে V1। একইভাবে দেখো M2 মানে আবার লিখতে পারবো দেখো V2 ইন্টু ρ2, T2 উষ্ণতায় তরলের ঘনত্ব ρ2, আর বস্তুটার আয়তন যখন গরম করছে তখন কিছুটা হলেও বাড়বে, সেটা হচ্ছে V2। তাহলে এখান থেকে ছাত্রছাত্রীরা এবার দেখো যে V2 জায়গাতে তুমি লিখতে হবে দেখো V2 V1 ইন্টু 1 প্লাস দেখো গামা এস ইন্টু টি। গামা এস কেন দিলাম? কারণ এটা হলো সলিড বা কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর রো2 জায়গাতে আমরা এখনই শিখে এলাম রো2 মানে ρ1 ইন্টু 1 মাইনাস গামা ইন্টু টি লিখতে পারবো, কারণ গামাটা হলো তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক। দুটোকে গুণ করো, দেখো সামনে চলে এলো V1 ইন্টু ρ1, আর এই দুটোকে গুণ করলে দেখো আমরা পাবো কি পাবো এখানে 1 প্লাস বা 1 মাইনাস, এখানে দেখো গামা মাইনাস গামা এস ইন্টু টি পড়ে থাকবে মাইনাস গামা ইন্টু গামা এস ইন্টু টি স্কোয়ার পড়ে থাকবে। তাহলে এখানে ছাত্রছাত্রীরা এই গামা ইন্টু গামা এস এর যে গুণফল, এটা খুবই ক্ষুদ্র একটা রাশি, ওটাকে আমরা উপেক্ষা করলাম। কারণ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো V1 ρ1 মানে আবার M1, তার মানে এখানে M1 হয়ে গেল ইন্টু 1 মাইনাস গামা এস ইন্টু টি হয়ে গেল। তাহলে M2 সমান আমরা এই রাশিমালাটা পেলাম। তাহলে ভালো করে লক্ষ্য করো যে এটা যদি পেয়ে থাকি তার মানে নিশ্চয়ই আমাদের M1টা বড় আর M2টা ছোট, তার মানে আমরা এখানে লিখতে পারবো যে M1 ইজ গ্রেটার দ্যান M2। তাহলে M1 যদি বড় হয় M2 যদি ছোট হয়, তাহলে আমরা দেখো লিখতে পারবো তার মানে W মাইনাস W1 দ্যাট ইজ গ্রেটার দ্যান W মাইনাস W2। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে W1 ইজ লেস দ্যান W2। তার মানে উষ্ণতা বাড়লে T2 উষ্ণতায় তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুর যে ওজন, সেই ওজনটা কিন্তু বেড়ে যায়। আমরা এই জায়গাটাই বোঝাতে চাইলাম। তাহলে আগেকার কম উষ্ণতায় তরলে নিমজ্জিত অবস্থায় যে ওজন ছিল, তুমি যখন উষ্ণতা বাড়াবে মানে গরম করলে, তখন কিন্তু সেই নিমজ্জিত বস্তুর ওজনটা কিন্তু বেড়ে যাচ্ছে। এটা অনেক সময় প্রমাণ করতে বলে যে দেখাও যে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে নিমজ্জিত বস্তুর ওজন বৃদ্ধি পায়, কারণ আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। নেক্সট আমরা লাস্ট আলোচনায় যেটা যাব সেটা হলো আমাদের অ্যানামালাস এক্সপানশন অফ ওয়াটার, যেটা অলরেডি তোমরা ক্লাস 10-এ কিছুটা শিখে এসছো, যে জল এমন একটা তরল যেটা অন্য তরলের মতো উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য তরলের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আয়তন বাড়ে, ঘনত্ব কমে, সেটা যে কোনো রেঞ্জে। কিন্তু জলের ক্ষেত্রে কি হয়, ধরো তুমি কোনো একটা পাত্রে জল নিয়েছো, সেই জলটা নিয়ে তার উষ্ণতা তুমি ক্রমশ বাড়াচ্ছ। প্রথমে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এইভাবে বাড়াচ্ছ। তাহলে ছাত্রছাত্রীরা উষ্ণতা যখন বাড়ে, আমরা অন্যান্য তরলের ক্ষেত্রে কি পাই, যে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আয়তন বাড়ে, ঘনত্ব কিন্তু কমে। জলের ক্ষেত্রে কি হবে, জলের ক্ষেত্রে যখন তুমি 0, 1, 2, 3, 4 করে বাড়াচ্ছ, তাহলে উষ্ণতা বাড়ছে। তাহলে অন্য তরল হলে কি হতো, তাদের আয়তন বাড়তো, ঘনত্ব কমতো। কিন্তু জলের ক্ষেত্রে কি হবে, জলের ক্ষেত্রে আবার আয়তন কমে যাবে,
আর ঘনত্ব বাড়তে থাকবে। কোনটুকু রেঞ্জের মধ্যে? 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এই রেঞ্জের মধ্যে আমরা দেখতে পাবো যে 0, 1, 2, 3, 4 করতে করতে যখন 4-এ পৌঁছাবে উষ্ণতা বাড়ছে, কিন্তু আয়তন আবার এর কমবে। তার মানে সব থেকে কম আয়তন হবে দেখতে পাবে 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আয়তন কম মানে ঘনত্ব সব থেকে বেশি। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলের আয়তন সর্বনিম্ন হয় আর ঘনত্ব সর্বোচ্চ হয়। এরপরে তুমি যদি এবার 5, 6, 7 করে আবার বাড়াতে থাকো, তাহলে দেখতে পাবে আবার স্বাভাবিক নিয়মে উষ্ণতা বাড়ছে, মানে আবার কিন্তু আয়তন বাড়তে থাকবে। তাহলে এই যে 0 থেকে 4 এই রেঞ্জের মধ্যে জলের এই যে একটা বিপরীত ধর্মী আচরণ, এই যে ব্যতিক্রম ধর্মী একটা আচরণ, উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আয়তন না বেড়ে কমছে, আমরা এই ধরনের প্রসারণকে বলি জলের ব্যতিক্রান্ত প্রসারণ বা অ্যানোমালাস এক্সপানশন। আমাদের এটাকেই বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে। তোমরা নিচু ক্লাস থেকেই পড়ে আসছো, আমি আর বেশি কিছু বলবো না। আমাদের এবার যেটা দেখতে হবে, তাহলে আমরা 1 গ্রাম জল নেব, তার আয়তন এবং ঘনত্বের পরিবর্তনটা আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করছি। প্রথমে আমরা দেখাবো যেটা, সেটা হলো তার আয়তন। সাপোজ ধরো 1 গ্রাম, তার মানে এটা ছিল আমাদের 1.5 নট। এখানে ধরো আমরা দেখতে পাচ্ছি 3টে 1.3 নট, 1, 2, এটা ছিল 1.3 নট, 4 নট 8, এটা ছিল 1.4 নট 4। তাহলে এইভাবে আস্তে আস্তে কমছে। আমরা এখানে ধরে নিয়েছি এটা 0, তারপরে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এইভাবে বাড়ছে। মানে এদিক বরাবর আমরা টেম্পারেচার আর এদিক বরাবর আমরা ভলিউমটাকে প্লট করলাম। 1 গ্রাম জলের জন্য আমরা স্টাডি করছি। তাহলে কি দেখা যাবে? দেখা যাবে যে প্রথমে 0 ডিগ্রিতে জলের আয়তন কি ছিল? জলের আয়তন ছিল 1.3 নট 1, এটা কোথা থেকে পেলেন? এটা আমাদের এক্সপেরিমেন্টে দেখা গেছে যে 1 গ্রাম জলের আয়তন 0 ডিগ্রিতে এরকম হয়। তাহলে সেখান থেকে তুমি কি পাবে? যত উষ্ণতা বাড়ছে জলের ক্ষেত্রে আয়তন কি হবে? উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আয়তনটা না বেড়ে কমবে। আমরা দেখতে পাবো আস্তে আস্তে এখান থেকে শুরু হলো, এখান থেকে শুরু হতে 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 4 ডিগ্রিতে একেবারে দেখো 1 হয়ে গেল। 1 গ্রাম জলের ভলিউম কত? 1 সেমি কিউব। 4 ডিগ্রিতে কমে গেল। এরপরে তুমি যখন আবার 5, 6, 7, 8 করে বাড়াবে, তখন দেখবে আবার কিন্তু স্বাভাবিকভাবে জলের আয়তন এভাবে কিন্তু বাড়তে থাকছে, এবার কিন্তু বাড়তে থাকছে। তাহলে এই যে লেখচিত্রটা, এটা অনেক সময় আঁকতে দেয় যে উষ্ণতার সঙ্গে আয়তনের পরিবর্তনের লেখচিত্র। তাহলে ভালোভাবে লক্ষ্য করো যে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আয়তন কিন্তু না বেড়ে কমে গেল জলের জন্য। এটাই হলো জলের ব্যতিক্রান্ত প্রসারণ। অন্যদিকে তুমি যদি ঘনত্বটাকে দেখার চেষ্টা করো, তাহলে এইখানে একদিক বরাবর আমরা আবার টেম্পারেচার, একদিক বরাবর আমরা ঘনত্বটাকে প্রকাশ করছি। তাহলে এখানে আবার সেই 0, তারপরে 1, 2, 3, এখানে 4, 5, 6, 7, 8 এইভাবে থাকছে। তাহলে আমরা দেখতে পাবো যে ঘনত্বটা এবার প্রথমে দেখা যাচ্ছে যে একটু কম ছিল। এটা ধরো একেবারে ঘনত্ব 1.4 নট, আর এটা ছিল দেখো 0.9999। দেখা যাবে যে ঘনত্বটা এখান থেকে প্রথমে কম ছিল, তারপর আস্তে আস্তে 4 ডিগ্রিতে গিয়ে ঘনত্বটা একেবারে 1 হয়ে যাবে। 4 ডিগ্রিতে গিয়ে দেখো 1 হয়ে গেল, তারপরে আবার কিন্তু ঘনত্ব এইভাবে কমতে থাকবে। তাহলে এটার ঠিক উল্টো গ্রাফ হলো এটা। তার মানে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তার ঘনত্বটা কি হওয়ার কথা ছিল? কমার কথা ছিল। গরম হচ্ছে মানে কমার কথা ছিল, কিন্তু জলের ক্ষেত্রে কি হচ্ছে? বাড়ছে 4 ডিগ্রি পর্যন্ত। তারপরে কিন্তু আবার স্বাভাবিক নিয়মেই তখন উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আবার কমছে। তাহলে এটাই হলো জলের ব্যতিক্রান্ত প্রসারণ। লাস্ট আমরা যেটা বলবো সেটা হলো এই জলের ব্যতিক্রান্ত প্রসারণের জলচর প্রাণীদের সুবিধা। অলরেডি পড়া হয়ে গেছে, কিন্তু তবুও আমি বিষয়টা আরেকবার পরিষ্কার করে দেবো। অনেকে বিষয়টা ভালোভাবে বুঝতে পারে না যে 4 ডিগ্রি সেলসিয়াসের জল কেন নিচে থাকে। এটাই হলো আমাদের মূল জায়গা, যে 4 ডিগ্রি সেলসিয়াসের জলটা সে কেন নিচে থাকছে আর বাকি জলগুলো উপরে, এবং উপর থেকে কেন বরফ জমছে। তাহলে আমরা জানি যে প্রকৃতির এমনই একটা সৃষ্টি, এই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি করার জন্য 4 ডিগ্রি সেলসিয়াসের জল সব থেকে ভারী হয়। যার ফলে কি হয়? শীতপ্রধান দেশে শীতকাল যখন আসে তখন দেখা যায় যে সমুদ্র, হ্রদ যাই বলো না কেন, সেখানে কিন্তু
নিচের জলই থাকে 4°C। উপরের দিক থেকে উপরের স্তর আমরা দেখতে পাবো জলের একেবারে উপরিতল থেকে আস্তে আস্তে বরফ জমে, এবং গোটা হ্রদে কিন্তু বরফ জমতে পারে না, কারণ নিচের দিকে জলই থেকে যায়, জল তাপের কুপরিবাহী, ফলে নিচের জলটা আর তাপ ছাড়তে পারে না, ফলে নিচের জলই থেকে যায়, শুধুমাত্র উপরের একটা স্তর বরফ জমে থাকে, ফলে নিচে জলচর প্রাণীগুলো সহজেই থাকতে পারে। তোমরা অনেক চ্যানেলে দেখে থাকবে ডিসকভারি বা অ্যানিমাল প্ল্যানেটগুলোতে, যে দেখবে ওই সিল মাছ যেগুলো দেখবে উপরে একবারে বরফ শক্ত চাদর, তার ভেতরে দেখবে রয়েছে, কোথাও কোথাও আবার গর্ত করে ওরা বেরিয়ে আসে। তাহলে সেক্ষেত্রে আমরা ওই নিচে জলের ঘনত্ব 4°তে সব থেকে বেশি হওয়ার জন্য কিন্তু এই সুবিধাটা আমরা তাদের দিতে পেরেছি, আমরা দিইনি, প্রকৃতি দিয়েছে। তাহলে সেই জলচর প্রাণীরা কিভাবে সেই সুবিধা লাভ করে সেটা আমরা একটু সংক্ষেপে বলে দেবো। ধরো আমাদের এখানে কোনো একটা হ্রদ বা লেক রয়েছে, এই হ্রদ বা লেকের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের গ্রীষ্মকালে কোনো সমস্যা নেই, সমস্যাটাই শীতকালে, যখন তাপমাত্রাটা হিমাঙ্কের নিচে চলে যায়। সাপোজ ধরো আমাদের এখানে কোনো একদিন হয়তো দেখা যাচ্ছে যে তাপমাত্রাটা হয়তো -8°C নেমে গেছে, তাহলে -8°C নেমে যাওয়া মানে জল কিন্তু সঙ্গে সঙ্গে -8 চলে যায়নি। প্রথমে কি হবে, সাপোজ ধরো জলের তাপমাত্রা প্রথমে ছিল হয়তো 5°C, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5°C হয়তো ছিল জলের তাপমাত্রাটা, বা 6°C হয়তো ছিল জলের তাপমাত্রা। তাহলে গোটা জলটা যখন 6°C ছিল, গোটা জলের তাপমাত্রাই ছিল ধরো 6°C। তাহলে এবার কি হবে, এবার তাপমাত্রা বাইরের যেহেতু কম, সুতরাং এ তাপ ছাড়বে, তাহলে তাপ ছেড়ে কি হবে, প্রথমে 5°C নামবে, সম্পূর্ণ জলটা দেখো আস্তে আস্তে তাপ ছেড়ে দিয়ে 5°তে নেমে গেল। তারপরে দেখো আরো তাপ ছেড়ে 4°C নেমে আসবে। এইবার এই গোটা জলের তাপমাত্রা কিন্তু 4°C নেমে চলে এলো, কারণ আমরা জানি যে 6°C মানে সেই জলটা কি হয়, সেই জলের উষ্ণতা বেশি, মানে ঘনত্বটা কি ছিল, ঘনত্ব কম ছিল, ফলে সেই জলগুলো হালকা হয়ে উপরের দিকে এসছে আর তাপ ছেড়েছে, আবার ঠান্ডা হয়ে নিচের দিকে নেমে চলে গেছে। তার মানে এর মধ্যে একটা পরিচলন স্রোত কিন্তু চলেছে, যতক্ষণ পর্যন্ত সমস্ত জলটা 4°C এলো। এইবার কি ঘটবে দেখো, 4 থেকে যখন আরো তাপ ছেড়ে যখন 3°C চলে এলো, তখন এই নিচের জল কিন্তু সব থেকে ভারী হয়ে গেছে, কিন্তু নিচেই থেকে যাবে, সে কিন্তু উপরে এসে মানে 4 থেকে 3-এ নেমেছে বলে যে 4-এর জলটা বেশি হালকা ছিল, 3-এর জলটা আরেকটু বেশি ভারী হবে, এটা অন্য তরলের ক্ষেত্রে তাই হতো, কিন্তু জলের ক্ষেত্রে 4°র জলটাই সব থেকে ভারী, ফলে সে কিন্তু নিচেই থেকে যাবে, সে কিন্তু আর পরিচলন স্রোত করে উপরের দিকে এসে তাপ ছেড়ে আবার 3 হয়ে নিচে যাবে না, 3 বা আবার 3 থেকে তাপ ছেড়ে 2 হয়ে আবার নিচে যাবে না, তাহলে 4°র জলটা সব থেকে হয়ে গেছে ভারী, ফলে সে নিচেই থেকে যাবে। তাহলে তাপটা ছাড়বে কে, উপরের জলটাই তাপ ছাড়বে, তাপ ছেড়ে কততে আসবে, 3°C, 3°C। তো 3°C জল কি, 3°C জলটাই হালকা, সুতরাং আগের ক্ষেত্রে যেটা নিচে নেমে চলে যাচ্ছিল যত তাপমাত্রা কম ছিল সেটা কিন্তু হচ্ছে না, কারণ 4°র জলটা সব থেকে ভারী, সে নিচে থেকে গেল, 3°C জল কিন্তু তার থেকে হালকা, ফলে সে কিন্তু উপরেই থেকে গেল। আরো যখন তাপ ছাড়বে তখন 2°C যখন এলো, তাহলে 2° বা 2°C জল কিন্তু আরো হালকা, ফলে সে কিন্তু আরো উপরে থেকে গেল। আরো যখন তাপ ছাড়লো, যখন 1°C চলে এলো, তখন কিন্তু 1°C জলটা কিন্তু আরো হালকা, সে কিন্তু উপরেই থেকে গেল। এরপরে যখন 0°C চলে এলো, তাহলে সেই 0°C জল কিন্তু সব থেকে হালকা হয়ে যাচ্ছে, তার ফলে সে কিন্তু উপরেই থেকে যাচ্ছে। অন্য তরলের ক্ষেত্রে কি হতো, অন্য তরলের ক্ষেত্রে এইগুলো কিন্তু নিচের দিকে চলে যেত, কারণ সেগুলো হয়ে যেত ভারী যত তাপমাত্রা কমতো, তার ফলে নিচ থেকে কিন্তু 0 হতে হতে উপরের দিকে 0, 3, 2, 1, তার মানে নিচে থাকতো একদম 0। এবার আস্তে আস্তে বরফ জমতে থাকলে তখন কিন্তু ওপর থেকে বরফ জমতে জমতে গোটা হ্রদটা বরফ জমে যেত, কিন্তু এটা জলের ক্ষেত্রে ব্যতিক্রান্ত প্রসারণ আছে বলেই 4°C জল সব থেকে ভারী বলেই নিচের জল কিন্তু 4°C জল 4°তেই থেকে গেল, ওপর থেকে 3°, 2°, 1° করতে করতে 0°C এলো। এবার 0°C আসার পর আরো যদি তাপ ছেড়ে দেয়, তাহলে তাপ ছেড়ে দিলে কি হবে, এবার উপর থেকে আস্তে আস্তে লিন তাপ ছাড়ার পর উপরের সেই 0°C জলের একটা অংশ লিন তাপ ছেড়ে দিয়ে সে কিন্তু এবার বরফ হয়ে গেল। এবার লক্ষ্য করো ছাত্রছাত্রীরা, উপর থেকে বরফ জমছে, এবং আমরা জানি জল তাপের কুপরিবাহী, ফলে এই 4°C জল কিন্তু তাপকে আর ছাড়তে পারছে না পরিবেশে, ফলে তাপ না ছাড়তে পারলে সে কিন্তু 3, 2, 1 করে 0-তে আসতে পারছে না, বা লিন তাপ ছেড়ে সে কিন্তু আর বরফ জমতে পারছে না। এবার মনে হতে পারে স্যার এই বরফের স্তর কি শুধু এইটুকুই থেকে যায়, না, হয়তো আরেকটুকু বাড়ছে, কিন্তু সেই বাড়ার হারটা কিন্তু অতি কম,
তার ফলে দেখা যাবে যে উপরে হয়তো 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার পর্যন্ত হয়তো বরফ জমছে, এবং বরফও তাপের কুপরিবাহী, জলও তাপের কুপরিবাহী, ফলে সেটা কিন্তু একটা শিল্ড বা একটা আস্তরণ বা একটা কভারের মতো কাজ করে, একটা অন্তরক পদার্থের মতো কাজ করে, ফলে ভেতর থেকে আর কিন্তু তাপ বাইরে আসতে পারে না। ফলে উপরে বরফ, নিচে জল, এবং এই জলের মধ্যে সহজেই কিন্তু জলচর প্রাণীগুলো তারা কিন্তু সহজেই ঘুরে বেড়াতে পারে। তা করতে করতে শীতকাল চলে গেছে, আবার যখন গ্রীষ্মকাল চলে এলো, দেখা যায় আবার বরফ তখন গলে গেল, অলরেডি কিন্তু তারা সবাই আবার বাইরে আসতে পারবে। প্রকৃতির এমনই একটা সৃষ্টি এই অ্যানোমালাস এক্সপানশন বা জলের ব্যতিক্রান্ত প্রসারণ দিয়ে রেখেছে, যেটা হয়তো এদেরকে বাঁচানোর জন্যই। এটা যদি না থাকতো তাহলে কিন্তু একদম নিচ থেকে বরফ জমতে জমতে আসতো, গোটা হ্রদ বা গোটা সমুদ্র কিন্তু বরফ জমে যেত, ফলে সমস্ত জলচর প্রাণীগুলো মারা যেত, জলের বাস্তুতন্ত্র বিঘ্নিত হতো, ফলে বাস্তুতন্ত্র বিঘ্নিত হওয়া মানে আবার বাস্তুতন্ত্র তৈরি হতে কিন্তু অনেক সময় লাগবে। তাহলে আমাদের শেষ হলো এক্সপানশন অফ সলিডস অ্যান্ড লিকুইডস। তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ হলো, নেক্সট দিন থেকে পরের চ্যাপ্টার শুরু হবে। তাহলে আজকের মতো এইটুকুই।